তোমাদের সামনে যে টপিকগুলো রাখা আছে সেই টপিকগুলো হচ্ছে অবশ্যই গ্যাসিয়াস স্টেটের পরবর্তী অংশ। গ্যাসিয়াস স্টেট অ্যাকচুয়ালি দুটি অংশে বিভক্ত। একটা বলা হয় কাইনেটিক থিওরি অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের গতীয় তত্ত্ব, আর একটা বলা হয় রিয়েল গ্যাস, অর্থাৎ বাস্তব গ্যাস। এই দুটো অংশে গ্যাসিয়াস স্টেটটা বিভক্ত, কারণ তোমরা পরবর্তীকালে যখন উচ্চশিক্ষার ক্ষেত্রে যখন আমরা এই গ্যাসীয় অবস্থাটা পড়ব তখন দেখবে রিয়েল গ্যাস আলাদা চ্যাপ্টার, কাইনেটিক থিওরি অফ গ্যাস অর্থাৎ গ্যাসের গতীয় তত্ত্ব আলাদা চ্যাপ্টার। তো এর আগে আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে গ্যাসের সম্পর্কে বেসিক একটা কনসেপ্ট এবং তার রেসপেক্টে কিছু অ্যাপ্লিকেশন, অর্থাৎ পার্শিয়াল প্রেশার, গ্রাহামস ল, এক্সেট্রা এক্সেট্রা। এখন যেটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস রিলেটেড কিছু জায়গা। ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আমরা টপিক লিখেছি কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাসের গতীয় তত্ত্ব স্বীকার্য বিষয়। কাইনেটিক গ্যাস ইকুয়েশন অর্থাৎ গ্যাসের গতীয় সমীকরণ। অ্যাভারেজ ভেলোসিটি, আরএমএস ভেলোসিটি অ্যান্ড মোস্ট প্রবাবল ভেলোসিটি, অর্থাৎ গড় বেগ। আরএমএস ভেলোসিটি মানে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, যার বাংলা নাম হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল। মোস্ট প্রবাবল ভেলোসিটি মানে সম্ভাব্যতম বেগ। তারপরে ডি যে টপিকটা সেটা লেখা আছে বয়েলস অ্যান্ড চার্লস ল ফ্রম কাইনেটিক গ্যাস ইকুয়েশন, অর্থাৎ গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের প্রতিষ্ঠা। একই রকমভাবে পরের অপশনটাতে লেখা আছে ডাল্টনস পার্শিয়াল প্রেশার ল ফ্রম দিস ইকুয়েশন, অর্থাৎ ডাল্টনের আংশিক চাপের সূত্রটাও এখান থেকে প্রমাণ করা যায়। তাছাড়াও প্রমাণ করা যায় আরও কিছু, অ্যাভোগাড্রোর যে তথ্যটা, এই তথ্যগুলো প্রমাণ করা যায়। এই কারণে আমি তিনটে তথ্য তোমাদের দেখাচ্ছি, দুটো তথ্য তোমাদের নিজেরা করতে হবে। প্রবলেম থাকলে অবশ্যই আমি বলে দেব। তো দেখা যাক আমরা এখন যে বিষয়গুলো আলোচনা করতে চাইছি, অবশ্যই টপিকগুলো খাতায় তুলে নেবে। তুলে নেওয়ার পর আমরা নেক্সট যেটা করছি, প্রথম আলোচনার বিষয় কাইনেটিক থিওরি অফ গ্যাস। এই কাইনেটিক থিওরি অফ গ্যাসের প্রথম জায়গাটা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে অ্যাজাম্পশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য সমূহ। প্রথমেই বলি, গ্যাসের এই গতীয় তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যার মাধ্যমে আমরা গ্যাসের গতি সম্পর্কিত বিভিন্ন তথ্য আলোচনা করতে পারি। গ্যাসের অণুগুলোর সঙ্গে গ্যাসের এই গতি কিভাবে সম্পর্কযুক্ত, কোন গতিটা গ্যাসের গতীয় শক্তিতে ব্যবহার করা হয়, এই সমস্ত তথ্য আমরা এখান থেকে পেয়ে থাকি। অবশ্যই এইগুলো অ্যাপ্লিকেবল হয় আদর্শ গ্যাসের জন্য, এবং সেই আদর্শ গ্যাসের বিভিন্ন বৈশিষ্ট্যকে মাথায় রেখেই বিজ্ঞানী ম্যাক্সওয়েল, বিজ্ঞানী বোলজম্যান, বিজ্ঞানী ক্লসিয়াস, বিজ্ঞানী প্লাঙ্ক, এই সমস্ত বিজ্ঞানীর সমবেত প্রচেষ্টায় আমরা এই কাইনেটিক থিওরি অফ গ্যাসের এই তথ্যটা পাই, অর্থাৎ অ্যাজাম্পশনগুলো পাই, পয়েন্টগুলো পাই। তারা কিভাবে গ্যাসের অণুগুলোর বিভিন্ন বৈশিষ্ট্যকে একত্রিত করেছে সেটা জানতে পারি। তাদের মত অনুযায়ী গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য সমূহের প্রথম পয়েন্ট বা তাদের মত অনুযায়ী বলা হচ্ছে গ্যাসের অণুগুলি অত্যন্ত ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকেই গ্যাসের অণু নামে পরিচিত। সেকেন্ড, তারা বলেছেন বিভিন্ন গ্যাসের অণুগুলোর ভর বিভিন্ন হয়, একই গ্যাসের অণুগুলোর ভর একই ধরনের হয়। গ্যাসের অণুগুলোর মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য বলে এই থিওরিতে, এই তত্ত্বে গ্যাসের অণুগুলোর নিজস্ব কোনো আয়তন নেই বলে কল্পনা করা হয়েছে, যেটা পরবর্তীকালে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস
এর পরিবর্তন করেছে সেটাও তোমরা দেখবে। গ্যাসের অণুগুলো পাত্রের মধ্যে বা কোনো অবস্থানের মধ্যে র্যান্ডম মোশন থাকে, অর্থাৎ এলোমেলো গতিতে ঘুরে বেড়ায়। এলোমেলো গতিতে ঘুরে বেড়ালে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়, পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, এবং প্রতিটা সংঘর্ষই হয় বলছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে এখানে কি বোঝানো হয়েছে? এখানে স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে বোঝানো হয়েছে গ্যাসের অণুগুলো যখন একটা নির্দিষ্ট গতিতে পরস্পরের অভিমুখে ধাবিত হয় এবং সংঘর্ষে লিপ্ত হয়, তখন তারা যে গতিতে এসে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছে ঠিক সেই গতিতেই আবার বিপরীত মুখে সঞ্চারণশীল হয়, যেটা পরবর্তীকালে কিন্তু এর বিরুদ্ধে অনেক মত প্রকাশ পেয়েছে। গ্যাসের অণুগুলোর এই এলোমেলো গতির জন্য পাত্রের দেওয়ালের উপরে অনেক বল প্রয়োগ করে, অর্থাৎ গ্যাসের চাপ সৃষ্টি হয়। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, যেটাও পরবর্তীকালে কিন্তু মডিফাই হয়েছে, পরিবর্তিত হয়েছে এই মতটা। নেক্সট যেটা বলা হয়েছে, গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি পরম উষ্ণতার সমানুপাতিক। অর্থাৎ যদি আমরা এই পয়েন্টটাকে ধরে আমরা এটা বলি যে যদি বলি গ্যাসের গতিশক্তি হচ্ছে, যদি আমরা বলি গ্যাসের গতিশক্তি ই, তাহলে এই তত্ত্ব অনুযায়ী ই প্রপোর্শনাল টু টি, অর্থাৎ গ্যাসের গড় গতিশক্তি বা গতিশক্তি পরম উষ্ণতার সমানুপাতিক। অর্থাৎ এখান থেকে কি লিখতে পারি? ই সমান সমান কেটি। আমরা এটা লিখতে পারি, এই ধ্রুবক টার্ম দিয়ে এটা লিখতে পারি। যাই হোক, এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, আর এখানে টি হচ্ছে গ্যাসের পরম উষ্ণতা। তাহলে এই পরম উষ্ণতার সঙ্গে এটা হচ্ছে কি সমানুপাতিক সম্পর্কযুক্ত। তাহলে এখান থেকে আমরা এই সমীকরণটা পেয়ে থাকি যে গ্যাসের গতিশক্তিটা পরম উষ্ণতার সমানুপাতিক। এই তথ্যগুলোর উপর ভিত্তি করে একটা বিশেষ কথা আলোচনা করা হবে এখন। সেটা হচ্ছে এই তথ্যগুলোর উপর ভিত্তি করে বিজ্ঞানী বোলজম্যান, বিজ্ঞানী ক্লসিয়াস, বিজ্ঞানী প্লাঙ্ক, এরা সবাই এই তথ্যগুলোর উপর ভিত্তি করে গ্যাসের গতীয় একটা সমীকরণ প্রতিষ্ঠা করে। যে সমীকরণ প্রতিষ্ঠা তো তোমাদের ফিজিক্সে আছে, আর কেমিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে আছে, কলেজ লাইফে আছে। তো এখানে যে সমীকরণটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সমীকরণটা শুধু আমি লিখছি, পিভি ইকুয়ালস টু 1/3 mn/c²। এই সমীকরণটা গতিশক্তি সম্পর্কিত, এই সমীকরণটা তারা প্রতিষ্ঠা করেন। কিসের উপরে ভিত্তি করে এই সমীকরণটা প্রতিষ্ঠিত হয়? অবশ্যই এই সমীকরণটা প্রতিষ্ঠিত হয় যে তথ্যগুলো আমরা পেলাম, যে অ্যাজাম্পশনগুলো আমরা করলাম, তার উপর ভিত্তি করেই এই সমীকরণটা বিজ্ঞানীরা প্রমাণ করেন। যেখানে পি হচ্ছে গ্যাসের মোট চাপ, ভি হচ্ছে পাত্রের আয়তন, এম স্মল লেটার এম ফর মাস, এম হচ্ছে প্রতিটা গ্যাসের অণুর ভর, এন হচ্ছে মোট অণুর সংখ্যা, আর সি হচ্ছে গতিবেগ। এই গতিবেগটা কি গতিবেগ সেটা আমরা পরে আলোচনা করব। অণুগুলোর গতিবেগ ধরা হয়েছে। এখন এই গতিবেগ রিলেটেড যদি আমি কিছু বলি, তাহলে বলছে গ্যাসের অণুগুলোর গতিকে তিনটে ভাবে অ্যানালিসিস করা যায়। এক, অ্যাভারেজ ভেলোসিটি; দুই, রুট মিন স্কোয়ার ভেলোসিটি; তিন, মোস্ট প্রবাবল ভেলোসিটি। তো আমরা এই তিন ধরনের গতির মধ্যে আমরা কোন গতিটাকে নিয়ে কাজ করতে সক্ষম হই, কোন গতিটা গ্যাসের অণুর ক্ষেত্রে ব্যবহার করাটা সমস্ত দিক থেকেই সুবিধাজনক, সেটা নিয়েই আমরা আলোচনা করব। তার পূর্বে এই তিনটে গ্যাসের এই তিনটে গতিবেগ সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই, যেটা সম্পর্কে তোমাদের আগেও ধারণা আছে। ধরো এই পাত্রের মধ্যে অজস্র গ্যাসের অণু আছে, র্যান্ডমলি এই পাত্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো র্যান্ডমলি ঘুরে বেড়ালে কি হবে? এর একটা গড় বেগ পাওয়া যাবে। গড় বেগ বলতে কি বোঝানো হয়েছে? ধরে নিলাম যে এখানে যেটুকু অণু আছে, এখানে কিছু অণু আছে, আর এখানে বাকি অণুগুলো আছে। এই সার্কেলগুলোর মধ্যে অণুগুলোকে আমি ধরে নিলাম। তাহলে প্রথম যে সার্কেলটা, এই সার্কেলের মধ্যে আমি ধরে নিচ্ছি যে n1 সংখ্যক অণু আছে, যাদের প্রত্যেকের গতিবেগ c1। আই রিপিট,
এই যে প্রথম সার্কেলটা, এর মধ্যে মোট অণু আছে কতগুলো? n1 পরিমাণ। আর প্রত্যেকটা অণুর গতিবেগ কত? c1। তাহলে এর মোট গতিবেগ কত হচ্ছে? n1c1। দ্বিতীয় যে জায়গাটা আমি করেছি, তার মধ্যে যতগুলো অণুকে আমি দেখতে পেয়েছি, সেই প্রতিটা অণুর গতিবেগ ধরে নিয়েছি c2, এবং এর মধ্যে অণু আছে n2 সংখ্যক। তাহলে এইখানে মোট গতিবেগ কত? n2c2। আর এর মধ্যে একইভাবে n3c3। তাহলে এইভাবে গতিবেগগুলো আছে। আমরা প্রত্যেকটার গতিবেগ, কারণ যখন গ্যাসের অণুগুলো পাত্রের মধ্যে ঘোরাফেরা করে, তখন এটা অবশ্যই থাকে যে সবকটা অণুর গতিবেগ যে আলাদা হবে তা নয়। এখানে বিভিন্ন গতিবেগের অণু আছে, এটা অস্বীকার করতে কোনো অসুবিধা নেই। কারোর গতিবেগ অনেক বেশি, কারোর গতিবেগ অনেক কম, এবং কারোর গতিবেগ মধ্যম গতিসম্পন্ন। কিন্তু এর মধ্যেও মাথায় রাখতে হবে যে কিছু সংখ্যক অণুর গতিবেগ কিন্তু একই। যেমন আমরা এখানে এইটুকু অংশের মধ্যে, প্রথম অংশটার মধ্যে যতগুলো অণু পেয়েছি, সবার গতিবেগ c1 করে, এবং n1 সংখ্যক আছে বলে n1c1। পরের সার্কেলটার মধ্যে অণু আছে n2 পরিমাণ, প্রত্যেকটা অণুর ভেলোসিটি গতিবেগ হচ্ছে c2, তার জন্য এটুকু হচ্ছে n2c2। একই রকম ভাবে এটা n3c3। এখন আমরা অ্যাভারেজ ভেলোসিটি অর্থাৎ গড় বেগ বার করতে চাইছি। গড় বেগ কিভাবে বার করতে হয় তোমরা জানো অবশ্যই। এই প্রত্যেকটা তুমি যোগ করে দাও, n1c1 প্লাস n2c2 প্লাস n3c3 বাই মোট অণুর সংখ্যা। মোট অণু আমি ধরে নিলাম n সংখ্যক আছে, মানে এখানে n মানেই হচ্ছে n1 প্লাস n2 প্লাস n3। তাহলে এটা হচ্ছে তার গড় বেগ, অ্যাভারেজ ভেলোসিটি। গড় বেগ হলো। এবার যদি আমরা গড় বেগ, এটা আমরা গড় বেগ বলছি, এবার যদি আমাদের বলি গড় বর্গ বেগ কি, আই রিপিট, গড় বর্গ বেগ কি? বর্গ মানে তুমি জানো স্কোয়ার। তাহলে আমি এই যে প্রথম সার্কেলটা, এই সার্কেলে আমি বলেছি n1 সংখ্যক অণু আছে, প্রত্যেকটা অণুর গতিবেগ কত? c1। তাহলে আমি যদি বলি প্রত্যেকটা অণুর বর্গ বেগ কত, তাহলে কি বলবে? c1 স্কোয়ার। তাহলে এই প্রথম সার্কেলটার মধ্যে মোট যতগুলো অণু আছে, তার মোট বর্গবেগ কত? n1 সংখ্যক অণু আছে, প্রত্যেকটা অণুর বর্গবেগ হচ্ছে c1 স্কোয়ার করে। তাহলে n1c1 স্কোয়ার। একই রকম ভাবে এটা হবে n2c2 স্কোয়ার। একই রকম ভাবে এটা হবে n3c3 স্কোয়ার। nটা তো সংখ্যা, তার মানে আমরা এটা পেলাম প্রত্যেকটা সার্কেলের মধ্যে থাকা অণুগুলোর বর্গবেগ। তাহলে আমি যদি বলি গড় বর্গবেগ কি, তাহলে বলবো গড় বর্গবেগ হচ্ছে n1c1 স্কোয়ার প্লাস n2c2 স্কোয়ার প্লাস n3c3 স্কোয়ার বাই n। এটা হচ্ছে গড় বর্গবেগ। এটাকেই যদি আমরা রুট করে দিই, তাহলে হয়ে যায় গড় আছে বর্গবেগের বর্গমূল। এটাই হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল। তাহলে কোনো গ্যাসে থাকা অণুগুলোর বর্গবেগ বার করে তার গড় করলে আসে গড় বর্গবেগ। আর যদি সেটাকে আমরা রুট করে দিই, তাহলে সেটা চলে আসে গড় বর্গবেগের বর্গমূল, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, অর্থাৎ আরএমএস ভেলোসিটি। তাহলে এটা আরএমএস ভেলোসিটি পেলাম, আর এই ওপরে এটা পেয়েছি আমরা অ্যাভারেজ ভেলোসিটি। এখন আমি প্রথমে এই দুটো টার্ম তোমাদের যেটুকু বোঝালাম, যেটুকু তার প্রবলেম থাকবে অবশ্যই আমাকে বলবে। এবার আমি আরো সহজে এটাকে বোঝানোর চেষ্টা করছি যে অ্যাভারেজ ভেলোসিটি এবং রুট মিন স্কোয়ার ভেলোসিটির মধ্যে কোনটা গ্যাসের গতি ধরলে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং সেটাকে নিয়ে কাজ করাটা খুব সুবিধাজনক হবে। তার জন্য আমরা একটা ছোট্ট এক্সাম্পল ব্যবহার করব। আমরা ধরে নিচ্ছি যেই পাত্রটার মধ্যে গ্যাস আছে এবং গ্যাসটার দুটো কণা আছে, দুটো কণা ধরে নিচ্ছি, আমি n সংখ্যক কণা ধরছি না, আমি তোমাদের বোঝানোর জন্য। দুটো কণা এখানে আছে, মন দিয়ে বুঝবে। এই কণাটার গতিবেগ হচ্ছে 2 আর এই কণাটার গতিবেগ হচ্ছে 4 ধরে নিলাম।
যেমন ওখানে C1 C2 ধরেছিলাম, এখানে একটা 2 আর একটার গতিবেগ 4, মোট কণা কটা আছে এখানে? দুটো। এবার যদি আমরা অ্যাভারেজ ভেলোসিটি বা রুট মিন স্কয়ার ভেলোসিটি না বার করি, যদি আমি এই গ্যাসটার মোট গতিশক্তি নির্ণয় করতে চাই, গতিশক্তির ফর্মুলা কি আমরা জানি? হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার গতিশক্তি, এগুলো সব ক্লাস 10-এ ছিল, তোমাদের কোনো প্রবলেম হবে না আমি জানি, তবুও আমি এটাকে বারে বারে বলছি, হাফ এম ভি স্কয়ার গতিশক্তি। তাহলে যদি আমি রুট মিন স্কয়ার ভেলোসিটি বা অ্যাভারেজ ভেলোসিটি কোনো কিছু না ধরে যদি এই গ্যাসটার মোট গতিশক্তি বার করি, তাহলে কিভাবে বার করব? ই সমান সমান মোট গতিশক্তি কি হবে? এই অণুটার গতিশক্তি এবং এই অণুটার গতিশক্তি সামেশন, মানে যোগফল। তাহলে আমরা লিখলাম হাফ এম ভি স্কয়ার, ভি স্কয়ারের জায়গায় কি লিখবো? এই অণুটার গতিবেগ কত ধরেছি? 2, তাহলে 2 স্কয়ার প্লাস হাফ এম ভি স্কয়ার, তাহলে এই অণুটার গতিবেগ মানে 4 স্কয়ার। বুঝতে পারলে? হাফ এম ভি স্কয়ার, এম তো দুটোর ক্ষেত্রেই সমান, কারণ একই গ্যাসের অণু, তার জন্য ভর একই, শুধু একটার গতিবেগ 2, একটার গতিবেগ 4। যেহেতু এখানে একাধিক অণু নেই, তার জন্য আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা, মোটে দুটো অণু আছে, তার জন্য মোট গতিশক্তি কিভাবে বার করছি? ওই প্রথম অণুটার গতিশক্তি যোগ পরের অণুটার গতিশক্তি করলেই মোট গতিশক্তি পাবো, এবং এটাই অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু পাওয়ার কথা, কারণ আমরা প্রত্যেকটার গতিশক্তি বার করে সেটাকে যোগ করছি। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? এখানে দেখো এটা হয়ে যাচ্ছে 4, আমি একটা স্টেপ জাম্প করবো তার জন্য বলছি এটা 4, এটা 2, তাহলে এটা কেটে গিয়ে এটা 2m হচ্ছে, প্লাস এটা 16, তাহলে এটা 2 আছে, তাহলে 8m ইকুয়ালস টু 10m। এই 10m এটা আসলো এই দুটি অণুর মোট গতিশক্তি। এবার তুমি বলবে তাহলে স্যার এইভাবেই তো আমরা বেগগুলোকে দেখে তাদের মোট গতিশক্তি বার করতে পারি, তাহলে কেন অ্যাভারেজ ভেলোসিটি, রুট মিন স্কয়ার ভেলোসিটি এদের আসার প্রয়োজন কি ছিল? দেখো, এদের আসার প্রয়োজন এই কারণেই ছিল যে একটা গ্যাসের মধ্যে একটা বা দুটো অণু থাকে না, কোটি কোটি অণু থাকে, কোটি কোটি অণু থাকে। এবার সেই কোটি কোটি অণুর প্রত্যেকটা অণুর গতি বার করে, তাদের গতিশক্তি বার করে যোগ করাটা ইম্পসিবল। তাদের প্রত্যেকটা অণুর গতি বার করে গতিশক্তি বার করলাম এইভাবে, তারপরে দুটোকে সবকটাকে যোগ করলাম, করে আনাটা ইম্পসিবল, সম্ভব নয়। তার জন্য আমরা কি করে নিই? আমরা এদের, এখানে তো দুটো ছিল বলে আমরা একটা একটা করে করতে পেরেছিলাম, দুটো তো থাকবে না, কোটি কোটি থাকবে, তাদের সবার এরকম ভাবে যোগ করা তো সম্ভব নয়। তাহলে কি করতে হবে? এদের একটা নির্দিষ্ট গতিবেগ বার করে নিতে হয়, যে এতগুলো অণু আছে তার গতিবেগ এত, তাহলে গতিবেগটা জানতে পারলেই ওই পুরো গ্যাসটার গতিশক্তি আমরা বার করতে পারবো। তাহলে সেই গতিবেগটা জানার জন্যই রুট মিন স্কয়ার ভেলোসিটি বা অ্যাভারেজ ভেলোসিটি দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো আমাকে দেখতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে, অ্যাভারেজ ভেলোসিটি বার করে মান বার করলে ভালো হয়, না রুট মিন স্কয়ার ভেলোসিটি বার করলে হয়? কারণ আমরা এখনই প্রত্যেকটা অণুর গতিবেগ যদি বার করতে পারতাম, তাহলে গতিশক্তি 10m এটা প্রমাণ করতে পেরেছি। এবার যদি দেখি যে অ্যাভারেজ ভেলোসিটি বার করেও 10mই আসছে, তাহলে মনে করবো অ্যাভারেজ ভেলোসিটিটা নিয়ে কাজ করা অ্যাপ্রোপ্রিয়েট। আর যদি দেখি রুট মিন স্কয়ার ভেলোসিটি নিয়ে কাজ করলে 10m আসছে, তাহলে বলবো রুট মিন স্কয়ার ভেলোসিটি নিয়ে কাজ করা অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমরা দেখছি অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুটা 10m আসতে হবে যদি আমরা এরকম ভাবে যোগ করতে পারতাম। কিন্তু একাধিক অণু থাকার জন্য তো একসঙ্গে এইভাবে যোগ করা সম্ভব হয় না, তার জন্য একটা গতিবেগ বার করে নিতে হয়। সেটাই আমরা অ্যাভারেজ ভেলোসিটি দিয়ে একবার করে দেখি। অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? তাহলে এর অ্যাভারেজ ভেলোসিটি হবে 2 + 4, 1 মিনিট, এটা হয়ে যাচ্ছে 2 + 4/2 = 3। 3 হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। আমরা এখান থেকে যদি বার করি, এটার গতিবেগ প্লাস এটার গতিবেগ, মোট অণুর সংখ্যা দুটো, তার জন্য 2 দিয়ে ভাগ করেছি, 4 + 2 6/2 3। তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা অণুর গড় গতিবেগ। তাহলে প্রথম অণুটারও গড় গতিবেগ 3, পরেরটারও গড় গতিবেগ 3, তাই তো? তো এবার যদি এখান থেকে আমি এর গতিশক্তি বার করি, তাহলে কি করব? প্রত্যেকটা অণুর গতিবেগ বলেছে 3, মোট কটা অণু আছে? দুটো অণু আছে, তাহলে আমরা কি লিখব? 2 × ½ m v²। এই সূত্রটা অ্যাপ্লাই করব, দুটো অণু আছে,
প্রত্যেকটা অণুর গতিবেগ 2, তার জন্য এখানে আমরা 2 বসিয়ে দেবো। তাহলে 2 × হাফ এম, সরি, প্রত্যেকটা অণুর গতিবেগ আমরা পেয়েছি 3, তাহলে 3 স্কোয়ার, তাহলে কত আসছে? 2 2 কেটে যাচ্ছে, 9m আসছে। যদি আমরা গড় গতিবেগ বার করে যদি আমরা এর গতিশক্তির মানটা নির্ণয় করি তাহলে কত আসছে? 9m, কিন্তু আসা উচিত ছিল কত? 10m, এলো না। তাহলে এবার দেখি আমরা রুট মিন স্কোয়ার ভেলোসিটি দিয়ে কাজ করে পাওয়া যায় কিনা কিছু। রুট মিন স্কোয়ার ভেলোসিটি কি করব আমরা জানি, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বাই 2 পুরোটা রুট, তাহলে কত আসছে? দেখো রুট 10 আসছে। দেখো 4 স্কোয়ার মানে 16, 2 স্কোয়ার মানে 4, তাহলে 20/2 10, রুট 10 আসছে। তাহলে তাদের আরএমএস ভেলোসিটি কত বেরোলো? রুট 10। তাদের গড় বেগ কত বেরিয়েছিল? 3, কিন্তু এখানে বেরিয়েছে রুট 10। এবার দেখি এইটাকে ধরে যদি আমরা গতিশক্তি বার করি তাহলে কি হবে? তাহলে প্রত্যেকটা অণুর গড় বর্গবেগের বর্গমূল বলছে রুট 10, তাহলে মোট কটা অণু আছে? 2টো, তাহলে গতিশক্তি কত হবে? 2 × হাফ এম রুট 10 তার স্কোয়ার, এটাই তো গতিবেগ ধরে নেওয়া হয়েছে। তাহলে রুট 10 স্কোয়ার মানে কি? 10 হচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, তাহলে 10mই আসছে। দেখো এটাও 10m, এটাও 10m। তাহলে আমরা গড় বেগ এবং গড় বর্গবেগের বর্গমূল এর মধ্যে কোন টার্মটা নিয়ে বেশি কাজ করব বা বেশি কাজ করা উচিত? অবশ্যই এই রুট মিন স্কোয়ার ভেলোসিটি, যেটাকে বলা হয়েছে আরএমএস ভেলোসিটি। কিন্তু আমরা অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে যদি কাজ করতাম তাহলে কিন্তু প্রপার ভ্যালুটা কিন্তু আমরা পেতাম না, যেটা পাওয়া উচিত ছিল 10m, কিন্তু এটা নিয়ে কাজ করলে পাচ্ছি 9m, আর এটা নিয়ে কাজ করলে পাচ্ছি 10m। অর্থাৎ আমরা কোনো সমীকরণে যদি গ্যাসের বেগের কথা বলি তাহলে সেই বেগটা কোন বেগ হবে? অবশ্যই আরএমএস ভেলোসিটি হবে, রুট মিন স্কোয়ার ভেলোসিটি হবে, গড় বর্গবেগের বর্গমূল যাকে বলা হয় সেটি হবে। অর্থাৎ আমরা প্রথমে যে সমীকরণটা লিখেছিলাম, যে কাইনেটিক থিওরি অফ গ্যাস ইকুয়েশন, সেই ইকুয়েশনটা আমরা কি লিখেছিলাম? PV = 1/3 mnc²। তাহলে এখানে সিটা গতিবেগটা কি গতিবেগ? অবশ্যই আরএমএস ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, কারণ আমরা এই তথ্য থেকে সেটা প্রমাণ করতে পারলাম। যাই হোক, তোমরা এটা বারে বারে দেখলে বুঝতে পারবে। এটা জাস্ট তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি বললাম। এবার আমরা যে জায়গাটা এখন করব সেটা হচ্ছে, প্রথমেই দেখো যদি আমরা বলি যে এদের ভ্যালু কত, এই রুট মিন স্কোয়ার ভেলোসিটি বা মোস্ট প্রবাবল ভেলোসিটি বা অ্যাভারেজ ভেলোসিটি, এদের নির্দিষ্ট ভ্যালু বার করা যায়। মানে আমরা বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে, বিভিন্ন প্রবলেম সলভিং এর মাধ্যমে আমরা এদের প্রত্যেকটার একটা করে গাণিতিক রূপ বার করেছি। যেমন অ্যাভারেজ ভেলোসিটি সি বার দিয়ে প্রকাশ করা হয়, এটা বার, সি এর মাথায় যে দাগটা সেটা বার সাইন বলা হয়। সি বার সমান সমান যেটা আমরা অ্যাভারেজ ভেলোসিটি বলি সেটা হচ্ছে √8RT। ক্যালকুলেশন করে দেখা গেছে একটা গ্যাসের অণুর অ্যাভারেজ ভেলোসিটি বার করতে গেলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, 8RT/πm, 8RT/πm, অর্থাৎ আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার অর্থাৎ প্রমাণ উষ্ণতা, পাই হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু যার ভ্যালু কত 3.14, আর এম হচ্ছে গ্যাসের আণবিক গুরুত্ব। যদি আমরা গ্যাসের আণবিক গুরুত্ব জানতে পারি, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট এককে আর এর ভ্যালু আমরা বসাই আর পাই এর ভ্যালু বসাই, তাহলে ওই গ্যাস আধারে গ্যাসগুলোর অ্যাভারেজ ভেলোসিটি কত অর্থাৎ গড় বেগ কত সেটা ক্যালকুলেট করতে পারি। কারণ কখনোই আমরা একটা গ্যাসের আধারে কিছু গ্যাস দিয়ে বললাম এ নাও এই গ্যাসটা দিলাম আর অ্যাভারেজ ভেলোসিটি বার করো, এবার তুমি একটা করে গ্যাসের অণু চিমটে দিয়ে ধরে ধরে তার গতিবেগ নির্ণয় করে অ্যাভারেজ ভেলোসিটি বার করা সম্ভব নয়। এটা আমরা ম্যাথামেটিক্যালি এর মাধ্যমেই বার করা শিখেছি বা বার করি। আর এরকমভাবেই CRMS রুট মিন স্কোয়ার ভেলোসিটি কিভাবে বার করা হয়, √3RT/m,
এর সঙ্গে আর একটা বলে রাখি, মোস্ট প্রবাবল ভেলোসিটি। মোস্ট প্রবাবল ভেলোসিটি কি বলতো, যার ডেফিনেশনটা এখনো বলিনি, সেটা হচ্ছে একটা আধারের মধ্যে যদি 100টা অণু থাকে, আমি বলেছি প্রত্যেকটা গ্যাসের অণুর গতিবেগ পরিবর্তনশীল, কারোর কোনো অণুর গতিবেগ বেশি, কারোর কম, কারোর মধ্যম, এবং এর মধ্যে প্রত্যেকটা অণুর যে আলাদা হবে তার কোনো নয়, কিছু অণু থাকছে যাদের একই গতিবেগ সম্পন্ন। তাহলে আমাদের মোস্ট প্রবাবল ভেলোসিটিতে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট আধারের মধ্যে থাকা গ্যাস অণুগুলির মধ্যে সর্বোচ্চ যতগুলো অণু যে গতিবেগটা ফলো করে, যে গতিবেগটা নিয়ে চলাচল করে, সেই গতিবেগটাকেই বলা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। অর্থাৎ 100টা অণুর মধ্যে যদি দেখা যায় 60 সংখ্যক অণু একটা গতিবেগে চলছে, 10টা আলাদা আর বাকি 30টা আলাদা, তাহলে এই 60 সংখ্যক অণু যে গতিবেগে চলছে, এটাই তো বেশি সংখ্যক অণু গতিবেগে চলছে, সেই গতিবেগটাকেই বলা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। সেটা কিভাবে বার করা যায়, সেটা আমরা এই সূত্রের সাহায্যে বার করতে পারি, √2RT/m। এই সমীকরণগুলো মনে রাখবে, এই সমীকরণগুলো দিয়ে অঙ্ক হয় এবং এই সমীকরণগুলোই তোমাদের পরবর্তীকালে প্রচুর পরিমাণে কাজে লাগবে। যাই হোক, এর পরবর্তীতে আসছি আমরা গ্যাসের যে গতিশক্তি, কাইনেটিক থিওরি অফ কাইনেটিক ইকুয়েশন যেটা বলছিলাম, গ্যাসের যে গতিশক্তির যে সমীকরণ, সেই সমীকরণ থেকে আমরা কিভাবে চার্লস আর বয়েলের সূত্র প্রমাণ করতে পারি। দেখো, খুব সহজ। PV = 1/3 mn/c²। এখানে c মানে আরএমএস ভেলোসিটি, বুঝতেই পারছো। এই সমীকরণ থেকে তোমাকে বলা হচ্ছে বয়েলের সূত্র বা চার্লসের সূত্র প্রমাণ করতে। আমরা আগে বয়েলের সূত্র প্রমাণ করি। দেখো, এই সমীকরণটাকে আমরা একটু মডিফাই করব। PV = এটা 1/3 ছিল, তো এটাকে 2/3 করে নিলাম, ইন্টু হাফ করে নিলাম, করতেই পারি। করে আমি করছি m, এটা nটাকে আমি বাইরে রাখলাম, mc²। বুঝতে পারলে কি করেছি? ভালোভাবে দেখো, এই 1/3টাকে 2/3 করেছি, এই দুইটাকে কাটার জন্য হাফ নিয়েছি, এই হাফের সঙ্গে mc² রেখেছি আর nটাকে বাইরে রাখলাম। এই হাফ mc² মানে কি? গতিশক্তি। তাহলে আমরা কি লিখতে পারি? 2/3 ইন্টু n ইন্টু, এই জায়গায় আমি ই লিখলাম। কেন ই? ই মানেই তো গতিশক্তি, আমরা ইটাকেই তো গতিশক্তি ধরে নিয়েছি, সেটা করলাম। তাহলে PV = যাচ্ছে। তাহলে তোমরা আর একটা কাজ আমরা করতে পারি, আমরা এখানটা একটুখানি দেখে নাও, এই হাফ mc² এটা একটা অণুর গতিশক্তি, আর n যদি গুণ করে দেওয়া যায় তাহলে মোট অণুর গতিশক্তি। আমরা তার জন্য এখানে আর nটা লিখলাম না, আমরা শুধুমাত্র ইটা লিখলাম। কেন ইটা লিখলাম? হাফ mc² মানে একটা অণুর গতিশক্তি, আর এখানে মোট অণুর গতিশক্তি আমরা বার করছি, তাহলে n ইন্টু করে দিলেই মোট অণুর গতিশক্তি, সেটা আমরা ই ধরে নিয়েছি। PV = 2/3, এর পরের লাইনে ই এর জায়গায় বসালাম কেটি। ভালো করে বুঝে দেখো, আমরা যখন কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে অ্যাজাম্পশনগুলো বলছিলাম, সেখানে বলেছিলাম না যে ইটা, গতিশক্তিটা প্রপোর্শনাল টু টি এর সঙ্গে সমানুপাতিক। তাহলে ই = কি বলেছিলাম? কেটি। সেই কেটিটাই আমরা এখানে বসিয়েছি, সেই কেটিটাই আমরা এখানে বসালাম। এবার আমরা প্রমাণ করতে চাইছি যে বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র কি প্রমাণ হয়? P = 1/v। তার জন্য আমরা ভিটাকে এদিকে নিয়ে যাচ্ছি। P = 2/3 ইন্টু k ইন্টু টি, আর ভিটাকে এদিকে নিয়ে আসলে কি হবে? 1/v। এবার যদি বলি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে যদি আমরা এই ইকুয়েশনটাকে একটু মডিফাই করি, তাহলে কি দেখো, এখানে কেটা কনস্ট্যান্ট, ধ্রুবক, টিটাকেও আমি এখানে ধ্রুবক ধরে নিলাম। অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, স্থির উষ্ণতায়, এবং 2/3 এটা তো একটা সংখ্যা মান, তাহলে এই পুরোটা একটা ধ্রুবক হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি? P = k'/v, যেখানে k' কি? k' = 2/3 ইন্টু k ইন্টু টি, নতুন একটা ধ্রুবক k ড্যাশড বা k'। তাহলে কেটাকে যদি উঠিয়ে দিই তাহলে কি পাবো? P = 1/v। তাহলে এটাই গেল আমাদের বয়েলের সূত্র। এখান থেকে তুমি একবারে চার্লসের সূত্র করতে পারো। কিভাবে করতে পারি? আমরা এই পর্যন্ত আসবো, তোমরা এটা ভালোভাবে দেখলে তো, এটা পজ করে একটুখানি খাতায় লিখে নেবে। এইবার যেটা আমরা আসছি সেটা হচ্ছে, আমরা একদম এই পর্যন্তই আসবো। এই যে এই পর্যন্ত এলাম, পুনরায় আমরা এবার চার্লসের সূত্র করতে চাইছি। বুঝতেই পারছো কি করব। চার্লসের সূত্র যদি আমরা করি, তাহলে V = T, এটা প্রমাণ করতে হবে।
তাহলে আমরা পিটাকে এদিকে নিয়ে যাই, তাহলে ভি সমান সমান 2/3 ইন্টু কে বাই পি করে দিলাম, পিটাকে ডান দিকে নিয়ে এসছি ইন্টু টি। এবার আমরা লিখছি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। যদি স্থির চাপে এই সমীকরণটাকে একটুখানি মডিফাই করা যায়, তাহলে কি কেটাও কনস্ট্যান্ট, পিটাও কনস্ট্যান্ট, 2/3 পুরোটাই একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে আমরা কি লিখতে পারি ভি প্রপোর্শনাল টু টি একবারে। তাহলে পেয়ে গেলাম চার্লসের সূত্র। এবার আমরা চলে আসছি আর একটা সূত্র, খুব সহজ, তোমরা একবার করলেই পারবে, এর থেকে সহজ জিনিস কিচ্ছু নেই। তোমরা ক্লাস 10-এ এইটা না পড়লেও এর আগের তথ্যগুলো পড়েছো, তার জন্য আমরা একটুখানি ফাস্ট বলেছি, আর সামনাসামনি বললে আরো ক্লিয়ার বলা যাবে, এর 100 গুণ ভালো বলা সম্ভব, কারণ একটা পড়তে এক্সপ্রেশনের প্রয়োজন হয়, টিচার এক্সপ্রেশন অ্যান্ড স্টুডেন্টস এক্সপ্রেশন, এই কম্বিনেশনেই কিন্তু পড়াটা হয়। যাই হোক, আমি জানি তোমরা এইভাবেও এগোতে পারছো, তো মনোবল ধরে রেখে আর কয়েকটা দিন এইরকম ভাবে চলুক, তারপরে সমস্ত কিছুই তোমরা বুঝবে, জানতে পারবে। আচ্ছা, এবার যদি আমরা গ্রাহামস লটা করি, গ্রাহামস ল একই সূত্র দিয়ে বলছে পিভি ইকুয়ালস টু 1/3 mn সি স্কোয়ার। এবার ভালোভাবে বুঝবে, এবার গ্রাহামস লটা প্রমাণ করতে গেলে আমি ধরে নিলাম এই পাত্রের মধ্যে এ বি সি তিনটে গ্যাস আছে। এই গ্যাসটার যদি মোট গ্যাসটার চাপ পি ধরে নিই, ভলিউমটা ভি ধরে নিই, আর প্রত্যেকটা গ্যাস অণুর মাস এম ধরে নিই, এবং অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা এন ধরে নিচ্ছি, এবং গতিবেগ সি ধরে নিয়েছি। এইবার আমরা ইন্ডিভিজুয়াল গ্যাসগুলো ধরছি। ধরো এটার জন্য আংশিক চাপ P1 এবং অণুর সংখ্যা N1 এবং এর ভর M1। তাহলে বি এর জন্য কি হবে? তাহলে বি এর জন্য হচ্ছে P2, মোল সংখ্যা বা অণুর সংখ্যা N2, আর ভর হচ্ছে M2। একই রকম ভাবে এটা কি হচ্ছে P3, N3 আর M3, এগুলো আমি ধরে নিলাম। তাহলে এবার দেখো, যদি আমরা প্রতিটা গ্যাস উপাদানের জন্য ওই সমীকরণটা ফেলি, তাহলে কি হবে? P1 V 1/3 M1 N1 C1 স্কোয়ার, কারণ গতিবেগগুলো তোমাদের ধরে নেওয়া উচিত, এটা C1, এটা C2, এটা C3, গতিবেগগুলো আলাদা আছে এদের। তাহলে এদের অণুর সংখ্যা আলাদা, গতিবেগটা আলাদা, ভরটা আলাদা, শুধু এক কি আছে, টেম্পারেচারটা এক হতে পারে, যেহেতু নির্দিষ্ট উষ্ণতায় আমি বলছি। আর আরেকটা আলাদা হবে, সেটা হচ্ছে তোমাদের এখানে আরেকটা গতিবেগটা। এইবার এখান থেকে আমরা যদি এই P1V ইকুয়ালস টু 1/3 mnc স্কোয়ার, এই সমীকরণটা আমি আনলাম, তাহলে এখান থেকে আমি কি আনতে পারি? এখান থেকে আমি আরেকটা জিনিস আনতে পারি, P1V 2/3 ইন্টু হাফ M1 N1 C1 স্কোয়ার, করতেই পারো আগের মতোই। তাহলে আমরা কি করতে পারি? P1V সমান সমান 2/3 ইন্টু একবারে করে দিলাম E1। বুঝতে পারলে কেন E1 করলাম? কারণ এখানে হাফ mc স্কোয়ার মানে হচ্ছে E, হাফ mc স্কোয়ার যদি E হয়, তাহলে পুরো এ গ্যাসটার গতিশক্তি কত হবে? E1 হবে, N1টা যেহেতু গুণ করা আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি E1 সমান সমান, E1 এর মানটা বার করছি 3, এটাকে নিয়ে এসো P1V/2। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে আমরা কি করেছি, এবিসি তিনটে গ্যাস ধরেছি, তাদের বিভিন্ন টার্মগুলো ধরে নিয়েছি, এবং এ গ্যাসের জন্য E1 সমান সমান বার করলাম। তাহলে একই রকম ভাবে অনুরূপ ভাবে বি গ্যাসের জন্য E2 কত হবে? E2 হবে 3P2V/2। E3 কত হবে? 3P3V/2। এই তিনটি ইকুয়েশন আমরা পেয়ে যাব একই রকম ভাবে, অনুরূপ ভাবে লিখলেও তোমরা পারবে একটা লিখে। এবার আমরা মোট গ্যাসটার জন্য করছি, এবিসি মোট গ্যাসের চাপ পি, অণুর সংখ্যা এন, সেইটা যদি আমরা ধরে নিই, মোট চাপ হচ্ছে পি, তাহলে এই গ্যাসটার যদি আমরা ধরে নিই মোট চাপ পি, মোট অণুর সংখ্যা এন,
আর পুরো গ্যাসটার মোট ভর হচ্ছে এম, আর পুরো গ্যাসটার গতিবেগ হচ্ছে সি। তাহলে সেক্ষেত্রে কি হবে? পিভি ইকুয়ালস টু 1/3 এম এন সি স্কোয়ার। এটা হলো। তাহলে আমরা কি পাবো? পিভি ইকুয়ালস টু 2/3 ইন্টু হাফ এম এন সি স্কোয়ার, এটা পেলাম। তাহলে আমরা কি পাবো? পিভি ইকুয়ালস টু 2/3 সমান সমান ইন্টু ই, এটা মোট গ্যাসের গতিশক্তি ই মানে, তাহলে ই সমান সমান 3 পিভি বাই 2। তাহলে এটা একটা পেলাম। তাহলে এটা আমরা পেলাম প্রত্যেকটা গ্যাসের জন্য, এটা পেলাম মোট গ্যাসের জন্য। এবার আমরা কি জানি? কোনো গ্যাসের মোট গতিশক্তি সমান সমান কি হয়? কোনো গ্যাসের মোট গতিশক্তি ই সমান সমান প্রতিটা গ্যাসের গতিশক্তির সমান হবে। ই সমান সমান E1 প্লাস E2 প্লাস E3। মোট গতিশক্তি বার করতে বললে প্রত্যেকটা গ্যাস অণুর গতিশক্তির সামেশন হবে। তাহলে আমরা E1 এর জায়গায় কত বসাবো? E1 এর জায়গায় বসাবো 3P1V/2 প্লাস এটা বসাবো 3P2V/2, এটা বসাবো 3P3V/2, এটা বসালাম। আর ই এর জায়গায় কত বসাবো? 3PV/2। দেখো বুঝতেই পারছো এখানে 3V/2 এটা কমন যাবে, গেলে এই দিক থেকে একটা যদি 3V/2 কমন যায় তাহলে কি হয়ে যাবে? P1 প্লাস P2 প্লাস P3 হয়ে যাবে। তাহলে আমরা একবারে এখান থেকে লিখতে পারি P সমান সমান P1 প্লাস P2 প্লাস P3। এটাই হচ্ছে ডাল্টনের আংশিক চাপের সূত্র। আমি মনে হয় প্রথমে তোমাদের গ্রাহামস বলেছিলাম, ওটা গ্রাহামস না, ওটা ডাল্টনের আংশিক চাপের সূত্র। তাহলে আমরা এখান থেকে ডাল্টনের আংশিক চাপের সূত্রটা প্রমাণ করলাম, একদম নিজের মতো করে, বইয়ের মতো নয়, নিজেরা খাতায় লিখে রাখবে। যদি কারোর কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে আজকের মধ্যেই জানাবে। আজ এইটুকুই, পরবর্তী ক্লাস কি হবে সেগুলো অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আর কয়েকটা দিন পরেই আমরা আবার সামনে আসছি, কোনো চিন্তা নেই। শুধু স্যারের প্রতি যে বিশ্বাসটা তোমাদের আছে বা রেখেছো সেটা আর কিছু দিনের জন্য ধরে রাখো, তাহলেই আবার আমরা কেমিস্ট্রিকে নতুন স্বাদে নতুনভাবে পাবো। সেই অপেক্ষায় রইলাম। ভালো থেকো, সুস্থ থেকো সকলে।